নমস্কার, সন্ধ্যে ৭টায় আমি অয়ন। ১.৫ ঘন্টা দুর্যোগের মধ্যে আকাশে চক্কর কাটলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। দুর্যোগের কারণে নামতে পারল না, অন্ডাল থেকে ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ১.৫ ঘন্টা চক্কর কাটলো মুখ্যমন্ত্রীর বিমান, এবং সেই বিমান ১.৫ ঘন্টা ধরে নামতে পারেনি প্রবল ঝড়ঝঞ্ঝা এবং শিলাবৃষ্টির জন্য। সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপের কাছে। অনুপ, এই ১.৫ ঘন্টা চক্কর কাটছিল তখন কি অবস্থা ছিল ওই এলাকার ওয়েদারের? বিমানবন্দর চত্বর, এয়ারপোর্ট চত্বর। দেখো, যে ভয়াবহ পরিস্থিতি হচ্ছে, যার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান প্রায় ১.৫ ঘন্টা মাঝ আকাশের উপরে চক্কর খেতে হলো। এবং ভয়াবহ পরিস্থিতি বলতে, যে মুহূর্তে যখন বিমান ৩:৩৯ রওনা দেয় বিমান অন্ডাল থেকে কলকাতার উদ্দেশ্যে, কিন্তু দেখা যায় ৩:৫৫ বিমান যখন নামার মুহূর্ত, সেই সময় কলকাতার আবহাওয়া কিন্তু খারাপ হতে থাকে। তীব্র ঝড় বৃষ্টি থেকে শুরু করে শিলাবৃষ্টি শুরু হয় এবং ৪০ কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইছিল, এবং সে সময় বিপুল বৃষ্টি হচ্ছিল, শিলাবৃষ্টি হচ্ছিল। ফলে মুখ্যমন্ত্রীর যে বিমান, সেই বিমান কিন্তু কোনোভাবে অবতরণ করতে পারছিল না। এডিসির সঙ্গে পাইলট যখন কথা বলে যে খারাপ অত্যন্ত আবহাওয়া, সেই কারণে বিমান কোনোভাবে অবতরণ করানো যাবে না। এরপরেই মাঝ আকাশে বিমান ১.৫ ঘন্টা চক্কর খেতে, কখনো হাওড়ার আন্দোল, কখনো বজবজ, এরকম কলকাতার আকাশে একাধিকবার বিমান কিন্তু চক্কর খেয়ে থাকে, কিন্তু শেষমেশ কোনোভাবে নামতে পারছিল না মুখ্যমন্ত্রীর প্রাইভেট জেট, এই বিশেষ বিমান। পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় 5টা ঠিক 19 নাগাদ কলকাতা বিমানবন্দরে ১.৫ ঘন্টা পরে বিমান অবতরণ করে। যে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল, তীব্র ঝড় বৃষ্টি থেকে শুরু করে অন্যদিকে শিলাবৃষ্টি, তা অত্যন্ত একেবারে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। মুখ্যমন্ত্রীর বিমান নামার ক্ষেত্রে যে ঝঞ্ঝা কাটিয়ে নেমেছে, শেষমেশ এডিসির সঙ্গে যখন কথা বলে, সবুজ সংকেত, আবহাওয়ার যখন উন্নতি হয়, সবুজ সংকেত মেলার পরেই কলকাতা বিমানবন্দরে ঠিক 5টা 19 নাগাদ ১.৫ ঘন্টা পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান অবতরণ করতে পারে। অনুপ, কারণ এই যে ৩:৩৯ রওনা, ৩:৫৫ অবতরণের কথা ছিল, তারপর প্রায় ১.৫ ঘন্টা চক্কর কাটলো কিভাবে, আমার সহকর্মী সোনিয়ার মাধ্যমে দেখুন। যে এই নিয়ে ফোর্থ টাইম কিন্তু এই একই জায়গায় ফ্যালকন 2000 এই মুখ্যমন্ত্রীর বিমান যা চক্কর কাটছে এভাবেই আকাশপথে। যেভাবে শিলাবৃষ্টি শুরু হয়েছিল, ৩:৫৫ বিমান অবতরণের কথা ছিল। এক্স্যাক্ট লোকেশন এটা, কিন্তু আন্দুল হয়ে, রায়পুর হয়ে, রাজপুর, সোনারপুর এলাকা দিয়ে প্রায় 4 বার এই বিমান ঠিক এভাবেই চক্কর কেটেছে, এবং এই মুহূর্তে এক্স্যাক্ট লোকেশন ঠিক এটা। এবং এই যে 4 বার বলছি কেন, এই একই জায়গা যদি দেখো, 1 বার, 2 বার, 3 বার, 4 বার কিন্তু এই একই পথ দিয়ে যাচ্ছে। এই মহেশতলা এলাকা, সরসুনা কলেজ এবং এই দিকে রসপুঞ্জ, ঠিক এই জায়গা দিয়েই কিন্তু বিমান ইতিমধ্যেই এক্স্যাক্ট লোকেশন। দুর্যোগপূর্ণ আবহাওয়া, ঝড় বৃষ্টি, তার মধ্যে পাইলট বিমান অবতরণ করতে পারছেন না। কি পরিস্থিতি হয় পাইলটের ক্ষেত্রে, আমরা কথা বলেছিলাম শুভাগত জোয়ারদার, পাইলট শুভাগত জোয়ারদারের কাছ থেকে দেখুন। এরকম হওয়াটা খুবই স্বাভাবিক। যদি কখনো হঠাৎ বৃষ্টি আসে বা ল্যান্ডিং পসিবল না হয়, তাহলে এয়ারক্রাফটকে আমরা ডেফিনেটলি সেই ব্যাড ওয়েদার সিচুয়েশনটা আসতে দিই, ওখানে অপেক্ষা করা হয়। বৃষ্টিটা কমে গেলে তারপরে যখন ওয়েদার কন্ট্রোলের মধ্যে আসে, ততক্ষণ আমরা ওখানে এসে ল্যান্ড করি। এটা নর্মাল স্ট্যান্ডার্ড প্রোটোকল থাকে, এর জন্য আলাদা রিজার্ভ থাকে, ফিউল থাকে। আর যদি তার মধ্যে দেখা যায় যে বৃষ্টি কমছে না বা রানওয়ে কন্ডিশন সুটেবল নয়, তাহলে অন্য জায়গাতে ডাইভার্ট করতে হয়। যদি আগে থেকে এটা জানা থাকে যে ওখানে ব্যাড ওয়েদারের সম্ভাবনা আছে, সেভাবে পাইলটরা রিজার্ভ ফিউল বলা হয়, সেই রিজার্ভ ফিউল নিয়ে চলেন, ওল্ড ফিউল যেটাকে বলা হয়। জেনারেলি ডিপেন্ড করে টাইপ অফ এয়ারক্রাফটের উপরে, কি ধরনের এয়ারক্রাফট। বাট জেনারেলি 15 মিনিট থেকে আধ ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা দেখা যায় যে হোল্ড করার থাকে। এয়ার ট্রাফিক কন্ট্রোল কি করছিল? কারণ আবহাওয়াবিদরা বলছেন 1 ঘন্টা আগে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়, তাহলে অন্ডাল থেকে আকাশপথে কলকাতার দূরত্ব মাত্র আধ ঘন্টা। দেওয়া হয়নি। কথা বলবো সরাসরি অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, অল ক্লিয়ারেন্স তাহলে কি করে পেলেন অন্ডাল থেকে ওড়ার সময় পাইলট? তো এটাই কিন্তু প্রশ্ন উঠছে, ডিসির ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করে। তার কারণ এই যে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যে আগে থেকে কিভাবে সংকেত দেওয়া হলো ওড়ার জন্য, সেটা নিয়েই প্রশ্ন উঠছে। আকাশপথের দূরত্ব মাত্র 30 মিনিট। এক্ষেত্রে তার আগে যখন মুখ্যমন্ত্রী বিমানবন্দরে প্রবেশ করেন, তার আগের মুহূর্তে কেন এই ক্লিয়ারেন্স সার্টিফিকেট ডিসির পক্ষ থেকে দেওয়া হলো? তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলা হচ্ছে 3:39 কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে অন্ডাল থেকে রওনা দেয়। 1 ঘন্টা আগে এয়ারপোর্ট কর্তৃপক্ষের কাছে আবহাওয়া দপ্তর থেকে বিভিন্ন আপডেট থাকে যে কখন ঝড় বৃষ্টি হবে, কখন ভয়াবহ পরিস্থিতি হতে পারে। এই
সমস্ত তথ্য থাকে, কিন্তু সেখানে এই তথ্য আগে কিভাবে দেওয়া হলো না, ক্লিয়ারেন্স সার্টিফিকেট এডিসির পক্ষ থেকে কীভাবে দেওয়া হলো, যা এই পরিস্থিতির সম্মুখীন হতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এখানেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের বিরুদ্ধে কিন্তু ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, তার কারণ মুখ্যমন্ত্রী যে বিমান বিভ্রাট, যার ফলে আগে থেকে যে আপডেট দেওয়া হয়নি এয়ারপোর্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এয়ার ট্রাফিক কন্ট্রোল, মনে করা হচ্ছে কীভাবে এটিসি এই ক্লিয়ারেন্স দিল, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান কলকাতার উদ্দেশ্যে রওনা দিল। এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে এটিসির ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে অয়ন। আর রামকৃষ্ণ দত্ত আবহাওয়াবিদ, তিনি কি বলছেন দেখুন। 1 ঘন্টা আগে জানানো তো হবেই, এছাড়া যেটা থান্ডারস্টর্মের জন্য প্রবলেম হয়ে দাঁড়ায় ক্রস উইন্ড আর গাস্টেনেস, এই দুটো কিন্তু ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যায়। 1 ঘন্টা আগে ফোরকাস্ট থাকলেও অনেক সময় ধরে নেওয়া হয় যে রানওয়ের ফেভারেই থাকবে উইন্ড, কিন্তু দেখা যায় যে সেটা থাকে না, ইনস্ট্যান্টলি চেঞ্জ হয়। তো এই দুটো থান্ডারস্টর্মের মারাত্মক জিনিস, সেই দুটো যদি চেঞ্জ হয়ে যায় তখন কোনো পাইলট নামবার চেষ্টা করে না, বিশেষ করে ভিআইপি থাকলে তো আরো বেশি অ্যালার্ট হয়ে যায়। এর আগেও আকাশপথে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বা হেলিকপ্টার বিপত্তি কিভাবে দেখুন। বারাণসী থেকে কলকাতা ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মাঝ আকাশে হঠাৎই এক ধাক্কায় 5000 মিটার নিচে নেমে যায় তার বিমান। মুখ্যমন্ত্রী দাবি করেন তার বিমানের সামনে অন্য একটি বিমান চলে এসেছিল, আর 10 সেকেন্ড দেরি হলেই দুর্ঘটনা ঘটে যেত। এই নিয়ে রিপোর্ট তলব করে ডিজিসিএ, কেন্দ্রের কাছে রিপোর্ট চায় কলকাতা হাইকোর্ট। পাটনা থেকে কলকাতা ফেরার সময় বিপত্তি, কলকাতা বিমানবন্দরে নামার অনুমতি না মেলায় প্রায় 30 মিনিট আকাশ চক্কর কাটে বিমান। বিমানে তখন জ্বালানি কম। এই ঘটনায় কয়েকজনকে সাসপেন্ডও করা হয়েছিল। বিজেপির মিছিল ঘিরে বাসন্তীতে তুলকালাম। তৃণমূলের বিরুদ্ধে বিজেপির অভিযোগ ফেলে বেধড়ক মারের বিজেপি কর্মীদের। বাসন্তী বাজারে যখন বিজেপির প্রচার চলছিল সেই সময় ব্যাপক মারধর, এমনকি এসআই সৌরভ গুহকে রাস্তায় ফেলে মার। তিনি সিভিল ড্রেসে ছিলেন, পুলিশও ছাড় পায়নি। প্রাণ ভয়ে দৌড়, মার খাওয়ার পরে এসআই এর। বিজেপির সঙ্গে তৃণমূলের সংঘর্ষ নয়, একেবারে বিজেপির কর্মীদেরকে ব্যাপকভাবে মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বাসন্তী বাজারে মিছিলের আগে পুলিশ বোঝানোর চেষ্টা করেছিল যে অনুমতি ছিল না, এবং আগে এক ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠেছিল। তার পরিপ্রেক্ষিতে অলরেডি গরম হয়েছিল পরিবেশ, কিন্তু বিকাশ সর্দার, যিনি প্রার্থী বিজেপির, তিনি পুলিশের বাধা উড়িয়ে তিনি মিছিল করেন। সেই মিছিল করার সময় বাজারে যখন ঢোকে সেই সময় ব্যাপক মারধর। দেখছেন পুলিশের এসআইকে ব্যাপকভাবে মারধর করা হচ্ছে, বেধড়ক মারধর। কারা মারলো অ্যাকচুয়ালি আমরা তো চিনতে পারিনি। বড়বাবু ফোন করলেন, ওখানে ঝামেলা হচ্ছে, কৃষি বাড়ির থেকে ফোন করলেন, কৃষি ফল্লাউলি হচ্ছিল বাসন্তী বাজারে, পাবলিকের মধ্যে ঝামেলা হচ্ছে, আমরা দেখানো হচ্ছে। তখন উল্টে পিছন দিক থেকে আমাদের বাস দিয়ে বাড়ি মারলো। তারপরে থেকে মনে সমস্ত একটা আর্মস দেখলাম, সমস্ত আর্মস দিয়ে খাওয়া হলো। মারার পরে আমরা ছুটছিলাম, তবুও পিছন দিক থেকে মারছে। ব্যাটের সঙ্গে ছিলাম, তখন আমাদের অফিসে ছিল, দেখলাম বাইক ভাঙচুর করছে, ঠেকাতে গেলাম,
হঠাৎ দেখি পেছন দিক থেকে বাসে বাড়ি মারলো, কোথায় গেলাম উঠতে পারিনি, ইট দিয়ে ছুঁড়ে মারলো, তারপর লোহার মতো কিছু একটা মনে হলো, কি দিয়ে মারলো বুঝতে পারলাম না, কিন্তু ওদের কাছে আর্মস ছিল। বিজেপির মিছিল ঘিরে তুলকালাম, আর এদিকে ডিজি রিপোর্ট তলব। বাসন্তীর অশান্তি নিয়ে ডিজির রিপোর্ট তলব। কি জানতে চাওয়া হলো, কি জানতে চাওয়া হলো, বিস্তারিত জানবো। প্রতিনিধি সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, দেখো, বাসন্তীর ঘটনা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ নির্বাচন কমিশন। তার কারণ বাসন্তীর ঘটনায় পুলিশি গাফিলতি তথ্য উঠে আসছে। দেখা যাচ্ছে বাসন্তী চত্বরে 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা ছিল, তারপরেও বাসন্তীরে এরকম ঘটনা ঘটে গেল, অথচ 2 সেকশন কেন্দ্রীয় বাহিনীকে ডাকা হলো আইন শৃঙ্খলা সামলানোর জন্য। যেখানে 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছিল, সেখানে 2 সেকশন কেন কেন্দ্রীয় বাহিনী ডাকা হলো? পাশাপাশি যে মিছিলকে কেন্দ্র করে ঘটনা, সেই মিছিলের অনুমতি ছিল না, তারপরেও মিছিলকে কেন আটকানো গেল না? কেন গোয়েন্দা ব্যর্থতা হলো? গোটা বিষয়টি নিয়ে রাজ্য পুলিশের ডিজির থেকে জানতে চাইলো নির্বাচন কমিশন, যে যেখানে কোনো মিছিলের অনুমতি ছিল না, সেখানে সেই মিছিল কি করে বেরোলো এবং সেখানে সেই মিছিলকে কেন পুলিশ আটকাতে পারলো না, তা নিয়েই প্রশ্ন উঠলো। অর্থাৎ পুলিশি ব্যর্থতা নিয়ে এবার নির্বাচন কমিশন কড়া মনোভাব নিল এবং রাজ্য পুলিশের ডিজির থেকেই জানতে চাইলো নির্বাচন কমিশন। ওকে। আর এই নিয়ে বাসন্তীতে যখন বিজেপির তুলকালাম, বিজেপির মিছিল ঘিরে ব্যাপক মারধর, এদিকে রাজনীতিও গরম। বিজেপি যদি যেখানে শক্তিশালী পাল্টা বাইক ভেঙে দেবে, এটা তো খুব একটা কাজের কথা নয়। আমরা এই রাজনীতি বিশ্বাস করি না। পুলিশ আক্রান্ত হয়েছে এরকম কোনোদিন শুনিনি, এখন শুনছি। সাধারণত পুলিশকে তৃণমূলই আক্রমণ করে। আগে চোর ডাকাত পুলিশকে দেখলে পালিয়ে যেত, এখন পুলিশ চোর ডাকাতদের দেখলে টেবিলের তলায় ঢুকে পড়ছে। শ্রমিকবাবু কি বললেন সেটা ধর্তব্যের মধ্যে নয়, কারণ ওনারা এখন বুঝতেই পারেননি যে সারা বাংলা জুড়ে বিজেপির প্রতি কি জনরোষ তৈরি হয়েছে। এসআইকে কে মারলো সেটাও দেখতে হবে, বিজেপির লোক না এমনি সাধারণ মানুষ। তিনি যদি ইউনিফর্মে থাকতেন তাহলে একটা জিনিস, হলুদ গেঞ্জি পরেছিলেন, মানুষ বুঝতে পারেনি মানুষের জনরোষ হয়েছে বিজেপির প্রতি। পাটুলিতে চলল গুলি, বাড়ির ছাদে মদের আসরে একজন খুন হলেন। নির্বাচন কমিশন রিপোর্ট তলব। বন্ধুর ফ্ল্যাট, সেখানে মদের আসরে গুলি, খুন। দক্ষিণ কলকাতার পাটুলির পূর্ব ফুলবাগান। বুধবার মাঝরাতে এখানকার একটি বহুতলের ছাদে গুলি চলে। ছাদেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক যুবকের, আহত হন আরেক যুবক। খুন হয়েছেন বছর 36-এর রাহুল দে। পুলিশ সূত্রের খবর, পূর্ব ফুলবাগানের এই বহুতলে থাকেন জিৎ মুখোপাধ্যায়। বুধবার রাহুলকে তিনি নিজের ফ্ল্যাটে আমন্ত্রণ জানান। তদন্তে পুলিশ জানতে পেরেছে, বুধবার রাত 12টা নাগাদ রাহুল এবং জিৎ ছাদে বসে মদ খাচ্ছিলেন। হঠাৎই ছাদে চলে যায় 4 যুবক। রাহুল এবং জিতের সঙ্গে তাদের বচসা শুরু হয়। বচসার মাঝেই গুলি চালায় এক যুবক। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন রাহুল। জিতের গায়ে গুলি না লাগায় তাকে ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাহুলের। বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় জিতকে। দেখলাম দুজনের পড়ে আছে, ওনার ওয়াইফ ছিল, জিত ছিল, আমার দাদা রাহুল দে যে সে বলছে আমি ছিলাম। আমরা উপরে গিয়ে পুলিশের সাহায্যে দেখলাম আগে জিতকে নামানো হলো। ভাই গিয়েছিল হচ্ছে জিৎ মুখার্জি বাড়ির ছাদে। মানে এত মাস বাদে হঠাৎ কেন যে ইনভাইট করলো, কি চক্রান্ত ছিল সেটাই আমরা জানতে চাই। অন্ধকারে কিছু ছেলে হঠাৎই উঠে আসে, এসে নাকি বলে যে এখানে কে আছে, এরকম কিছু একটা নাম ধরে জিজ্ঞেস করে, বাকি তারপরে নাকি এরকম ফায়ারিং হয়েছে। আমি অনেকক্ষণ থেকেই প্রায় সন্ধ্যা 8টা, 7:30, 8টা থেকে চিৎকার চেঁচামেচি শুনছিলাম। আর ওরা কি ওখানে প্রেজেন্ট ছিল নাকি ঢুকেছে সেটা দেখিনি, ওদের বেরোতে দেখেছি কিন্তু ঢুকতে দেখিনি। যেটা ওই 1:45টার সময় যে গুলির আওয়াজটা হয়েছে সেটা তো লাস্ট মুভমেন্ট। এর আগে গ্যারেজের মধ্যে 2-3 বার হয়েছে, কিন্তু ওদের তো ফেস চিনি না, এবার ওরাই কি তারা সেটা বুঝতে পারছি না। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পাটুলি থানার পুলিশ।
পুলিশ তদন্তে জানতে পেরেছে ঘটনার সূত্রপাত দিন 7 আগে গড়িয়া পাঁচপোতার একটি জুয়ার থেকে কয়েকজনের সঙ্গে টাকা পয়সা নিয়ে ঝামেলা হয় রাহুল ও জিতের। তারা রাহুলদের খুনের হুমকি দেয় বলে অভিযোগ। সেই থেকেই কি খুন খতিয়ে দেখছে পুলিশ। এ নিয়ে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। খুনের মোটিভ কি, আদতে কি টাকা পয়সা জনিত সমস্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে, গোটা বিষয়টি কিন্তু পাটুলি থানার পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। ক্যামেরায় পিন্টুর সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা। আবার দাবাং দিলীপ, এবার এনকাউন্টার হুঁশিয়ারি। উত্তরপ্রদেশের মতো এনকাউন্টার হুঁশিয়ারি। এই বিজেপি সরকার এলে পুলিশের ভোল বদল হয়ে যাবে, এমনটাই দাবি দিলীপ ঘোষের। আমরা নাকি অস্ত্র নিয়ে ভয় দেখিয়েছি, যে ভয় পাবে তাকে তো দিলীপ ঘোষ ভয় দেখাবেই। তুমি ভয় পাও কেন ভাই? দম থাকলে সামনে আসো। অন্যের মাল লুট করবে, চুরি করবে, পেছনে লাগবে, আর পুলিশ দিয়ে চমকে ভোট করতে যাবে। তা আমি চমকাবো না? চমকাবো। চমকেই রাজনীতি করেছি। খড়গপুরের লোক সেই জন্য দিলীপ ঘোষকে ভোট দেয়। আর এবার তো লড়তে হবে না, ভেতরে ঢোকাবো, কারণ ক্ষমতায় আসবে বিজেপি। পশ্চিমবাংলায় পরিবর্তন হবে। যে পুলিশ আজকে মাফিয়া গুন্ডার সঙ্গে বসে চা খাচ্ছে, এই চোর নেতাদের সঙ্গে চামচাগিরি করছে, সে পুলিশই দেখবে অন্য রূপে উত্তরপ্রদেশের স্টাইলে কিরম এনকাউন্টার করবে, কিরম ভেতরে ঢোকাবে, দেখে নেবেন। ফিরাদ হাকিম পাল্টা আক্রমণ দিলীপ ঘোষকে। ওরে বাবা, এনকাউন্টার, তার মানে আবার সেই অমিত শাহর মতন কিন্তু দিলীপ ঘোষকে আবার জেলে থাকতে হবে, কারণ মোদিজি যাচ্ছে। আবার কিন্তু ওই কেসটা সিবিআই যেটা ক্লিন চিট দিয়েছিল ওটা কিন্তু আবার আসবে। দিলীপ দা ভুলে যাবেন না, শেষ কথা আইন বলে, শেষ কথা গুন্ডা বলে না, এনকাউন্টার বলে না। অমিত শাহ এনকাউন্টার করিয়েছিল, অ্যারেস্ট হয়েছিল, জজ সাহেবকে খুন করা হয়েছে। অমিত শাহকে ক্লিন চিট দিয়েছে সিবিআই, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের পাওয়ার এসছে। পাওয়ার কিন্তু আবার চেঞ্জ হবে। শেষ কথা গণতন্ত্র বলবে, শেষ কথা মানুষ বলবে। ভোটের মুখে রামনবমী, ভোটের মুখে রামনবমী হলেও অশান্তি কিন্তু কোনো জায়গায় ঘটেনি। তবে এই রামনবমী ঘিরে তৃণমূল, বিজেপি চাপানুতোর তুঙ্গে, দু দলেরই রামনবমী মিছিল। ভোটের বাংলায় হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর, মুখ্যমন্ত্রীর আসন। সেখানেই এবার বিজেপির বাজি শুভেন্দু অধিকারী। এদিন ভবানীপুরে তিনি রামনবমীর মিছিলে হাঁটেন। মিছিল থেকেই শুভেন্দুর চড়া সুর। হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, প্রজা কল্যাণ, সুশাসন। আজকে কি প্রার্থনা করলেন না? ভগবান রামচন্দ্র যেভাবে রাজ্য চালিয়েছেন, মানুষ সেইভাবে পশ্চিমবঙ্গ চাইছেন। বিরোধী যারা, তারা এবছর বিনাশ হবে। বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ, এদিন তিনি রামনবমীর মিছিলে হাঁটেন। জোড়াসাঁকোর প্রার্থী বিজয় উপাধ্যায়, আমি লাগোয়া বেলেঘাটার প্রার্থী। ফলে আমরা সবাই মিলে, সঞ্জয় দা সিনিয়র লোক আছেন, কিন্তু মজিদরা এই সুন্দরভাবে এইটা যে ঈদের দিন আমরা গেছি, রামনবমীতে ওরা শোভাযাত্রা অর্গানাইজ করে দিয়েছে। আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল, তিনিও রামনবমীর মিছিলে। মিছিল থেকেই জনসংযোগ। উৎসব বা ধর্ম, এটাকে রাজনীতিতে আমরা আনার আমাদের সেই মানসিকতা নেই। রাজনীতি হবে উন্নয়ন নিয়ে, রাজনীতি হবে আমি কতটা কাজ করেছি, আমার বিরোধী যে আছেন সে কতটা কাজ করেছে। ধর্ম নিয়ে রাজনীতি হবে না। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখানে রামনবমী উপলক্ষে বাইক মিছিল করেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র, এদিন তিনি ঐশ্বরীপুর মন্দিরে পুজো দেন।
বাঁকুড়ার ওন্দার বিজেপি প্রার্থী অমরনাথ শাখা এদিন রামনবমীর মিছিলে হেঁটে প্রচার সারেন। ইসলামপুরের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগারওয়াল এদিন রামনবমীর মিছিলে যোগ দেন। বীরভূমের সিউড়িতে রামনবমীর মিছিল। এই মিছিলে ছিলেন সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। হাওড়ার শিবপুরে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ রামনবমীর মিছিলে হাঁটেন, নাচেন। এদিন নিউ টাউনে রামনবমীর মিছিলে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, অস্ত্র হাতে মিছিল করেন বিজেপি কর্মী সমর্থকরা, বাধা দেয় পুলিশ, শুরু হয়ে যায় তর্কাতর্কি। নিউজ 18 বাংলা। আর এদিন রাজ্যে রামনবমীর দিন শান্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালকে রামনবমী আছে, সব শান্তিতে পালন করবেন। আমাদেরও অনেকে মিছিল মিটিং করেন, তাই আগামীকালটা আমি প্রোগ্রাম রাখিনি, কারণ আমি চাই না ফিরে আসব। আসানসোলে একের পর এক সরকারি কয়লা খনির বেসরকারীকরণ, আর এই নিয়ে কয়লা খনি কর্মীরা তারা যথেষ্ট আতঙ্কিত। এই অবস্থায় তারা কি করবেন তা নিয়েই চিন্তায়। কোনো ওয়ার্কার কোনো খারাপ নেই, ওয়ার্কার সবাই কাজ করছে, কিন্তু কয়লা থাকতে থাকতে এবারে কয়লারিগুলাকে প্রাইভেট দেওয়া হয়েছে। খনিক শ্রমিকদের দেখুন সমস্যা আছে, ওরা টাইমে ডিউটি করছে কিন্তু টাইমে টাকা পয়সা পাওয়া যাচ্ছে না। एकदम नहीं देंगे वोट केंद्रीय सरकार के को, क्योंकि जितना भी आक्रमण हो रहा है सब मजदूरों के ऊपर हो रहा है। ইসিএল কেন্দ্রীয় সরকারের সংস্থা। এই ইসিএল এর প্রায় ৮০টি কয়লা খনি রয়েছে পশ্চিম বর্ধমানের আসানসোলে। এর মধ্যে বেশিরভাগই কুলটি বিধানসভা এলাকায়। খনি কর্মীদের একাংশের অভিযোগ, সরকারি খনিগুলির বেশ কয়েকটিতে কয়লা নেই। এই কারণ দেখিয়ে একাধিক খনি বন্ধ করে দেওয়া হয়, পরে দেখা যায় সেগুলি বেসরকারি সংস্থাকে দিয়ে দেওয়া হয়েছে। আরও বেশ কিছু খনির বেসরকারীকরণ করা হবে বলে আশঙ্কায় খনি কর্মীরা। সরকারি খনিতে কর্মীদের বেতন শুরু হয় মাসে ৬০,০০০ টাকা থেকে, কিন্তু বেসরকারি সংস্থার হাতে গেলে সেটা এক ধাক্কায় অনেকটাই কমে যায়। খনি কর্মীদের দাবি, মাসে ৬০,০০০ টাকার বদলে মেলে ১৫ থেকে ২০,০০০ টাকা। कोयला खदान की हालात और साथ साथ में इसके अगल बगल में जो आवाम है सबकी हालात बहुत नाजुक होगी, आर्थिक स्थिति दयनीय होगी। जहां पर इस कोयला खदान से 5 से 10 हज़ार लोग का जीविका चलती है। इसीलिए कोयला खदान का ये जो प्राइवेटीकरण है और बंद करने का साजिश है, इसको नाकाम करना होगा। एकदम नहीं देंगे वोट केंद्रीय सरकार के को, क्योंकि जितना भी आक्रमण हो रहा है सब मजदूरों के ऊपर हो रहा है। আমরা তো চাইছি কি কলেরিটো প্রাইভেট সেক্টর যত আছে চালু থাকে। আমরা এখানে পাটমোহনা কলেরিতে এসেছি, কিন্তু এইখানে তো দেখছি কি ডেলি বলছে বন্ধ হবে বন্ধ হবে। আমাদের মমতা ব্যানার্জি নেত্রী তিনি আন্দোলন করছেন, আমরাও আন্দোলন করছি যে একসময় যে কারখানাগুলো বন্ধ হয়ে গেছে, তারা সেই সময় বলেছিল যে সেখানে কয়লার পর্যাপ্ত কয়লা নেই, আবার সেগুলোকে আমরা দেখছি প্রাইভেট মালিকের হাতে দিয়ে দিচ্ছে। ইসিএল এক সময় আমাদের এই অঞ্চলে
প্রায় 1.5 লক্ষ মানুষ চাকরি করতে পারমানেন্ট, এখন সেটা 50,000-এর কম হয়ে গেছে। যারা প্রাইভেট মালিকরা আসছে তারা খুব কম টাকাতে শ্রমিকদের কাজ করাচ্ছে। তো সেই যে শোষণ, এই শোষণ কিন্তু চলতে দেওয়া যায় না। সব ডিপ মাইন আছে, ডিপ মাইনিং এ কয়লা তুলতে 22,000 টাকা পার টন কস্ট পড়ে, বিক্রি হয়ে 7,000 টাকা টনে। আপনি চালাতে পারবেন? তো এখন বিশ্বে কোথাও আন্ডার মাইনিং চলে না, যেখানে আন্ডারগ্রাউন্ড মাইনিং আছে খুব উন্নত কিসিমের, তো সে কিসিম আনতে অনেক সময় লাগবে। একদিকে ইসিএল এর বেসরকারীকরণের আতঙ্কের ভয়, অন্যদিকে কর্মসংস্থান হারানোর আতঙ্কে এই দুয়ের দোলাচলে এখন তপ্ত কয়লাঞ্চল। প্রযুক্তির অভাব কি শিল্পনীতির ব্যর্থতা? আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।